তোমাদের ইতিহাস পরীক্ষার প্রস্তুতির জন্য তোমরা কিন্তু দুটো দিন সুযোগ পাচ্ছ। এই সময় তো রিভিশনের প্রয়োজন। তো ইতিহাস পরীক্ষা রিভিশনের ক্ষেত্রে কিভাবে প্রস্তুতি নেবে, কোন দিকগুলো খেয়াল রেখে রিভিশন দেবে, তার জন্য এই ভিডিওটা। এবং ইতিহাসের গুরুত্বপূর্ণ সাজেশন তোমরা কিন্তু আই বাটনে ক্লিক করলে পেয়ে যাবে, বা আমি কমেন্টে পিন করে দেব, অবশ্যই কিন্তু তোমরা দেখে নিও। তার আগে বলে রাখি, এ কদিন ফ্রি সময় তোমরা অবশ্যই ইতিহাস বিষয়টাকে ভালোবাসতে চাইলে, ইতিহাস ভবিষ্যতে যে কতটা কাজে লাগবে জানতে চাইলে স্যারের চ্যানেল সাজবাতি অবশ্যই তোমরা ভিজিট করো। স্যার ওদের ইতিহাস পরীক্ষার জন্য দুটো দিন সময়, ইতিহাস পরীক্ষার আগে ওদের দুদিন সময় আছে। এই সময় ওরা প্রস্তুতিটা কিভাবে নেবে? সবার আগে বলি যে টেস্ট পেপারটা যেটা আছে সেটা একদিন পরে দেখো, তার আগে টেক্সট বইটা ফলো করো। অধ্যায় ধরে ধরে যেটা তোমরা পড়ে এসেছো সেই বিষয়গুলোকে আর একবার চোখ বুলিয়ে নাও। আর তারপরে টেস্ট পেপারটা তো রয়েছে, ওটা দেখলে পয়েন্টগুলোকে একটু চোখ বুলাও। কারণ দেখা যাচ্ছে আমাদের ইতিহাস মূলত পয়েন্টের ওপরে লিখতে হয়, লিখলে ভালো হয় উত্তরটা। কেউ প্যারা প্যারা করে লেখে, যাক কোনো বিতর্ক নেই, সেটাও উত্তর সঠিক হবে, নম্বর পাবে, ওইটা নিয়ে কোনো ইনজাস্টিস নেই। কিন্তু আমি বলবো পয়েন্টগুলো মনে থাকলে উত্তরগুলো লেখা যায়। পয়েন্ট যদি মনে না থাকে আমিও কিন্তু লিখতে পারবো না। তাহলে আমাকে কি করতে হবে? পয়েন্টগুলোকে চোখ বুলাতে হবে। যে যত বেশি চোখ বুলাবে এই মুহূর্তে সে তত বেশি লাভবান হবে। মানে পয়েন্টগুলো মনে থাকলে ওরা ওটাকে এলাবোরেট করতে পারবে, অবশ্যই ও লিখতে পারবে। আর যেহেতু ওর যদি অধ্যায় ধরে ধরে তার কনসেপ্ট তৈরি থাকে, সারা বছর ধরে যারা পড়ে এসছে অবশ্যই তৈরি আছে, তাদের কাছে কোনো সমস্যাই হবে না। এই একটা। আর দ্বিতীয় দিন যেটা আছে সেটা মূলত তুমি একদম ফাইনাল সাজেশন যেটা করা হচ্ছে বা তোমরা যেটা করছো সেইগুলোকে একটু বেশি করে চোখ বুলাও। তাহলে এইভাবে প্রথম দিন যেটা করলে সারা বইটা তুমি চোখ বুলালে, দ্বিতীয় দিন যেটা করলে, যেটা তুমি লিস্ট করে রেখেছো যে এই প্রশ্নগুলো আমি করে যাব, সেইগুলো চোখ বুলালো, পয়েন্টগুলো মনে করলো, কমপ্লিট হয়ে গেল। পরীক্ষা অবশ্যই তোমরা কোন প্রশ্নগুলো দেখবে স্যার একটুখানি বলবেন। তার আগে একটুখানি বলি, তোমাদের ইতিহাস পরীক্ষার ক্ষেত্রে ভুল যেটা তোমরা করে থাকো সাল লেখার ক্ষেত্রে। তো স্যার আপনি প্রতিবারই বলেন ওদের সাল, মানে ইতিহাসের যে সালগুলো সেগুলো কিভাবে ওরা মনে রাখবে, বা এই সময় বা মনে রাখাটা কি অত্যন্ত প্রয়োজনীয় কিনা? সলিড সাল মনে রাখা খুব টাফ ব্যাপার। বিষয়ের ওপরে, ঘটনার ওপরে তার যদি পড়া থাকে সে সালটা বলতে পারবে। আচ্ছা, বিষয়টা যদি জানা থাকে তাহলে সালটা বলতে পারবে, কিন্তু শুধু সলিড সাল মুখস্থ করে গেলাম মনে থাকবে না। নাম্বার এক, সালকে কেন্দ্র করে বিষয় না, বিষয়কে কেন্দ্র করে সাল। হ্যাঁ হ্যাঁ, এগুলো হয়। যেমন এখানে আছে সিপাহী বিদ্রোহ কত সাল? 1857। তারপরে রয়েছে মহারানী ঘোষণাপত্র 1858। আচ্ছা, এবার শুধু যদি সে 1858 পড়ে যায় আর 1857 কনসেপ্ট তার যদি না থাকে তাহলে কিন্তু গুলিয়ে ফেলবে। 1858 হবে না 1859 হবে না 1857 হবে, ব্যাপারটা এরকম। আর সাল নিয়ে অযথা টেনশন করার কোনো কারণ নেই। সালটা যদি ও লিখতে না পারে ছেড়ে আসুক, বিষয়টা লিখে আসুক। সালের জন্য কি খুব বেশি নম্বর সাল লেখার প্রয়োজন নেই যদি মনে না থাকে। আচ্ছা, মনে থাকলে অবশ্যই লিখবে, ডেট যদি মনে থাকে লিখবে, ডেট যদি মনে না থাকে লেখার কোনো দরকার নেই। কিন্তু আমি বলতে চাইছি সালটা যে লিখতেই হবে এমন ব্যাপার না, এমনটা ব্যাপার না। কিন্তু কিছু কিছু প্রশ্ন যদি সাল চায়, ধরো 2 মার্কসের যে প্রশ্নগুলো, একটা যে সাল চেয়েছে আর একটা বিষয় চেয়েছে, কেউ বিষয়টা জানবে সাল জানবে না, সেক্ষেত্রে কি করা যাবে? সালটা ছেড়ে দিলাম কিন্তু বিষয়টা লিখে রাখলাম, ওখানে তো 1 নাম্বার পাবো আমি। টোটাল প্রশ্নটা আমি ছেড়ে আসলাম না। কিন্তু সাল নিয়ে অত বেশি মাথা ব্যথার কোনো কারণ নেই। বিষয়ের মধ্যে তোমরা ডুবে যাও, অধ্যায়ের মধ্যে ডুবে যাও, দেখবে ওইখান থেকে সমস্ত কিছু বেরিয়ে আসবে। মানে বিষয়গুলোকে গল্পের মতন করে বুঝতে হবে। অবশ্যই ইতিহাস তো গল্পের মতো করেই বোঝানোর চেষ্টা করেন সব সময়। তোমরা কিন্তু দেখলে বুঝতে পারবে যে ইতিহাসটা কতটা মজাদার এবং ইতিহাস পড়তে কতটা ভালো লাগে। অবশ্যই তোমরা দেখবে। আর স্যার, ছেলেমেয়েরা ইতিহাস প্রশ্ন লেখার ক্ষেত্রে ওরা না পরিমাপটা বুঝতে পারে না, যে আমি 4 নাম্বার 2 নাম্বার এই নাম্বার ভিত্তিক কতটা লিখবো, কত ওয়ার্ডের মধ্যে লিখবো, এর বেশি লিখলে কি নাম্বার কাটবে, বা এর কম লিখলে কি নাম্বার কম দেবে, ইত্যাদি। যদি এই প্রশ্নটা প্রতি বছর আমাদের কাছে আসে, কিন্তু আমাদের বলে যেতে হবে। একদমই, এটা আমাদের কাজ বলা, কিন্তু বিষয়টা একই প্রতি বছর আমাদের সামনে এটা আসে, কতটা লিখবো। এটা প্রশ্ন ধরন দেখে উত্তর বলতে হবে। মহাবিদ্যের প্রকৃতি,
সেখানে তুমি কি 3টে পয়েন্ট লিখলে 8 পাবে? অসম্ভব। তাহলে মহাবিদ্যের প্রকৃতিটা আমরা এটাকে প্রথম স্বাধীনতা সংগ্রাম কেন বলছি তার পক্ষে যুক্তি দিতে হবে, এটাকে সামন্ত বিদ্রোহ বলা হচ্ছে কেন তার পক্ষে যুক্তি দিতে হবে, এটাকে ভারতের জাতীয় সংগ্রাম বলা হয় কেন তার জন্য যুক্তি দিতে হবে। এরকম যুক্তি দিয়ে মহাবিদ্যের প্রকৃতিটা উত্তরটা হয় এরকম ভাবে, অর্থাৎ প্রশ্ন অনুযায়ী পয়েন্ট চলে আসে, প্রশ্ন যেমন হবে পয়েন্ট তেমন হবে। আচ্ছা, এখানে আগের থেকে বলা যায় না যে 4 নম্বরের জন্য 8টা পয়েন্ট বা 8 নম্বরের জন্য 8টা পয়েন্ট, এইভাবে বলা যায় না। আচ্ছা, এটা প্রশ্ন দেখে বলা যেতে পারে যে কেমন হবে। যেমন জীবন স্মৃতি, এবছর প্রথম অধ্যায় থেকে জীবন স্মৃতি, জীবনের ঝরা পাতা, আমি যে নোটগুলো দিয়েছি ছোট ছোট করে 6টা থেকে 7টা করে পয়েন্ট দিয়েছি। আর আমি এটাও জানি 7টা পয়েন্ট মনে থাকবে না, আমার হলেও মনে থাকতো না, তাহলে আমি একটু বেশি দিয়েছি। অন্তত অ্যাটলিস্ট 5টা পয়েন্ট যদি লিখে আসে 4-4 পাবে। আচ্ছা, 4টে পয়েন্টও যদি সুন্দর করে গুছিয়ে লিখে আসে 4-4 পাবে। আচ্ছা, একটা ভূমিকা লিখবে, লাস্টে একটা উপসংহার লিখবে, কমপ্লিট উত্তর। কিন্তু আমি যদি 4টে পয়েন্ট দিয়ে তাকে লিখে আসি, পরীক্ষা হলে কটা মনে থাকবে? 3টে থাকতে পারে, 2টো থাকতে পারে, মানে বাদ একটু বাকি বেশি একটা। করে পড়ে ওই যাওয়া জন্য ভালো। একটু ছোট ছোট করে আমি লিখে দিই, একটু বেশি পয়েন্ট, অর্থাৎ 6টা-7টা পয়েন্ট আমি দিই। আচ্ছা। আমার ক্ষেত্রে আমি বলছি আমি দিই, তাতে ছেলে মেয়েরা নেয়, অসুবিধা নেই, এই অবধি অসুবিধা হয়নি এবং তারা সুন্দর নাম্বার পাবে এবং পেয়েছেও, কোনো অসুবিধা নেই। আর স্যার যেতে যেতে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন যেগুলো অবশ্যই দেখতে হবে। আর হ্যাঁ, স্যারের সম্পূর্ণ সাজেশন ভিডিও কিন্তু দেওয়া আছে, সেটা অবশ্যই দেখবে। কিছু গুরুত্বপূর্ণ স্যার, একটু ওয়ান শট, কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন, একদম গুরুত্বপূর্ণ যেগুলো অবশ্যই পড়বে এবং দেখে যাবে, এরকম 5টা প্রশ্ন। বামাবোধিনী পত্রিকা বলবো দেখে যেতে বলবো। দলিত বিষয়ে গান্ধী আম্বেদকর বিতর্ক দেখে যেতে বলবো। একটু নমশূদ্র আন্দোলন, জুনাগড়, কাশ্মীর, হায়দ্রাবাদ, ভারত মুক্তি, এটা বলবো। আর উদ্বাস্তু সমস্যার সমাধান, এটা। ব্রাহ্ম সমাজের ভাঙন, নীল বিদ্রোহ ভীষণ গুরুত্বপূর্ণ এবছর। ওয়াহাবি আন্দোলনের প্রকৃতি, ফরাজি আন্দোলনের প্রকৃতি অবশ্যই দেখে যাবে। রামকৃষ্ণ দেবের সর্বধর্ম সমন্বয়, ওটা দেখে যাবে। উপেন্দ্র কিশোর রায়চৌধুরী ছাপাখানা, ওটা দেখে যাবে। বিটিআই কারিগরি শিক্ষা অবশ্যই দেখে যাবে। বীণা দাস, ভগৎ সিং অবশ্যই দেখে যাবে। এই ধরনের যে প্রশ্নগুলো আছে দেখবে। 8 নম্বরের জন্য মহাবিদ্যের প্রকৃতি, মানুষ প্রকৃতি শিক্ষার সমন্বয়, ওয়ার্কার্স অ্যান্ড প্রেজেন্স পার্টি, সতীদাহ নিবারণে বিদ্যাসাগরের ভূমিকা, এগুলো অবশ্যই দেখে যাবে। এবং এর সঙ্গে আমি বলবো যে ভারত সভা, এটাও একটু দেখে যাবে 8 নম্বরের জন্য। এই প্রশ্নগুলো অবশ্যই দেখবে। এছাড়াও আরো প্রশ্ন আছে, সেগুলো তোমরা দেখবে, কিন্তু এই প্রশ্নগুলো একটু বেশি করে দেখে যাবে। একদমই তাই। আর ইতিহাস প্রশ্ন নিয়ে তোমাদের অনেক ভয় থাকে, কারণ ওদের মধ্যে রং কনসেপশন কাজ করে যে আউট অফ দ্য বক্স কোশ্চেন অনেক সময় আসে, বিশেষ করে শর্ট কোশ্চেনের ক্ষেত্রে। সেক্ষেত্রে ওরা কি করবে? সেক্ষেত্রে আমি যেমন বলেছি আমার স্টুডেন্টদের ক্ষেত্রে, যে এই প্রথম 20টার মধ্যে 3-4টে পারবে না, এই মানসিকতা নিয়ে যাবে। আচ্ছা, একদম পরিষ্কার কথা বলি, কারণ ওইখান থেকে 2-3টে কোশ্চেন কোথার থেকে আসে আমরা নিজেরাও জানি না। আর যে প্রশ্নগুলো হয়, সত্যি কথা বলতে কি, যে প্রশ্নগুলো হয় সেগুলো কোনো লেখকের বইতেই নেই। না জীবন মুখোপাধ্যায়, না শচীন্দ্রনাথ মন্ডল, না প্রণব চট্টোপাধ্যায়, জি.কে. পাহাড়ি পুরুলিয়া কত সালে পশ্চিমবঙ্গের সঙ্গে যোগ হয়েছে, আচ্ছা, কোন টেক্সট বইতে আছে? এটা তো ছিলই না। আমরা দেখলাম গত বছর মাধ্যমিকে দিয়ে দিয়েছে। তো এইরকম কিছু প্রশ্ন আসতে পারে, না আসার সম্ভাবনা যে নেই তা নয়, আসতে পারে। মনটা তৈরি করে যেতে হবে যে আমি ওখান থেকে 2-3টে প্রশ্ন এরকম পাবো। আচ্ছা, যদি আমার পড়া থেকে পারলাম, 100 হয়ে গেল। কিন্তু আমি ওইটা আশ্বাস দিতে পারবো না, কারণ এটা বিগত বছরের যে অভিজ্ঞতা তাতে দেখছি যে 2-3টে প্রশ্ন এরকম চলে আসে। মানে তোমাকে এইভাবে মাইন্ডসেট তৈরি করে মাইন্ডসেটটা ওইভাবে যেতে হবে, নালে কিন্তু ওরা মুখ থুবড়ে পড়বে। প্রথমেই যখন দেখবে যে প্রথম 20তেই আমি 4টে প্রশ্ন পাচ্ছি না, তখন বাকিগুলো কিন্তু এলোমেলো হয়ে যাবে। সুতরাং এই জায়গাটা কিন্তু আগের থেকে বুঝে শুনে যেতে হবে। আমি কিন্তু প্রত্যেকটা স্টুডেন্টের আমার এই চ্যানেলের মাধ্যমে আবারও বলছি, এইরকম মাইন্ডসেটটা করে যাবে। আর পরে যে প্রশ্নগুলো আসবে 2-11টা সমস্তটাই পেয়ে যাবে, কোনো অসুবিধে নেই। 4 নম্বরের 6টা পেয়ে যাবে, 8 নম্বরের একটা লিখতে হবে, এটাও পেয়ে যাবে। স্যার যেগুলো বলেছেন প্রথম যে 20টা, ওই 20টার মধ্যে কিন্তু 2-3টে প্রশ্ন ওই ধরনের আসতেই পারে। মানে ওদের কাছে এটাই বলার যে তোমরা ওই দুটো যদি তোমাদের বাঁধে তাহলে অনেকেরই বাঁধতে পারে এবং বাঁধবে, এবং সংখ্যাটা বেশি। ওই দুটোর কথা না ভেবে তোমরা ওই দুটোকে স্কিপ করে ওই সময়টুকু বাঁচিয়ে
তুমি অন্যগুলোর দিকে এগিয়ে চলো, অন্যগুলো অ্যাটেম্প করো, পরবর্তীকালে ভাবো লিখে আসতে পারলে ভালো, না হলে হ্যাঁ, ছেড়ে আসতে হবে। তো বাকি পরীক্ষাটুকু ভালো করে দাও, প্রস্তুতি ভালো করে নাও, তোমাদের পরীক্ষা নিশ্চয়ই ভালো হবে। আগামী প্রত্যেক সাবজেক্টের জন্য তোমাদের এক্সপার্ট টিচার দিয়ে ভিডিওস আসবে। ভালো থেকো, আর অবশ্যই কিন্তু স্যারের চ্যানেল এই দুদিন যেন তোমাদের সঙ্গী হয়ে থাকে। খুব ভালো থেকো।